আওয়ামী লীগকে ফেরাতে ভারতের চলছে নতুন পরিকল্পনা। দিল্লিতে আজ রুদ্ধদ্বার বৈঠক, অংশ নিচ্ছে বাংলাদেশি 4 জন। জাতীয় পার্টির কার্যালয়ে নতুন করে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানালো বিএনপি। দেশে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছে দলটি। নিষিদ্ধের প্রশ্নকে থোড়াই কেয়ার জাতীয় পার্টির। 300 আসনেই প্রার্থী দিতে চায় দলটি। মনোনয়ন পাবে ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতারাও। শেখ হাসিনা পতনের 1 বছর পার হলেও দেশে ফিরছেন না তারেক রহমান। কৌতূহল বাড়ছে নেতাকর্মীদের। দলের দায়িত্বশীলরা বলছেন নভেম্বরেই ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা বাড়ছে। জুলাই সনদ ইস্যুতে ত্রিমুখী অবস্থানে বিএনপি, জামায়াত, এনসিপি। চ্যালেঞ্জের মুখোমুখি অন্তর্বর্তী সরকার। যে কোনো মূল্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় সাজানো হচ্ছে পরিকল্পনা। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের এই মিশনে যুক্ত হয়েছে ভারত। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে এক সেমিনারের আয়োজন করেছে দিল্লি, যার লক্ষ্য বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের পক্ষ থেকে গত 1 বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রোপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে, সেমিনারে সেসব স্থান পাবে। দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র দৈনিক আমার দেশ পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে। জানা যায়, শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিনার আয়োজন করছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। এতে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি 4 জন বাংলাদেশি রিসোর্স পার্সনও অংশ নিচ্ছেন। সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান, লেখক ও শিক্ষাবিদ ডক্টর আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশি এই 4 রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। ডিপ স্টেটের নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে। সেমিনার কনসেপ্ট নোটে বলা হয়েছে, 1971 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং দীর্ঘদিনের। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই সম্পর্ক এখন বিশেষ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এ সময় দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন, আগামী দিনে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের শুরুটা হতে পারে বাংলাদেশ থেকে। তাই আগামী দিনের যুদ্ধে বাংলাদেশের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডাক্তার দিলারা চৌধুরী বলেন, ভারত চায় সেমিনার নামে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলতে, যার উদ্দেশ্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। সংখ্যালঘু নির্যাতন, মৌলবাদ, ধর্মনিরপেক্ষ সংবিধান, ভারতের এসব বয়ান নতুন কিছু নয়। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। 1 সপ্তাহ পর আবারও রাতে উত্তাল রাজধানীর বিজয়নগর এলাকা। হামলা ও অগ্নিসংযোগ করা হয় জাতীয় পার্টির কার্যালয়ে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হন হামলাকারীদের 2 জন। এ ঘটনার পরই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি। শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এর নিন্দা জানানো হয়। বিএনপির ওই বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এতে বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছে অনিচ্ছার উপর। দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে জাতীয় পার্টি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজ সম্পূর্ণ নেতাদের মনোনয়ন দেবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। শনিবার রংপুরে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুস্তফা। 300 আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে উল্লেখ করে দলটির এই শীর্ষ নেতা বলেন,
আওয়ামী লীগের সমর্থক, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এমন যোগ্য প্রার্থী পেলে আমরা অবশ্যই তাকে মনোনয়ন দেব। ফরিদপুর ও গোপালগঞ্জের মতো আওয়ামী লীগ অধ্যুষিত জেলাতেও জাপা ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথাও জানান তিনি। গণতন্ত্রের স্বার্থে বিএনপিরও একটি ভূমিকা থাকা উচিত মন্তব্য করে এই জাপা নেতা বলেন, যদি জাপা নির্বাচনে না থাকে তবে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্য জোট, চরমোনাই এবং গণ অধিকার পরিষদের মতো দলগুলো একা হয়ে যাবে। সেক্ষেত্রে বিএনপিও বিপদে পড়তে পারে। তিনি আরো বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াতে ইসলামী। এরকম একটা খোঁড়া অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা চলছে। জাতীয় পার্টির এই নেতা বলেন, দল সবসময় গণতান্ত্রিক ধারার রাজনীতি করেছে। 15 ফেব্রুয়ারি ছাড়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, তাই আগামী নির্বাচনেও দলটি অংশ নেবে বলে জানান তিনি। সভা শেষে দলীয় নেতাকর্মীরা সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতারা অভিযোগ করেন, দলীয় অফিস ও নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এ সময় এসব ঘটনায় গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। শেখ হাসিনার পতনের পর একে একে রাজনৈতিক মামলা থেকে মুক্তি পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় সবশেষ 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা থেকেও খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তারেক রহমানের দেশে আসতে আর কোনো বাধা নেই। এমনকি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলে তাকে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে। তবুও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের পক্ষ থেকে মিলছে না কোনো বার্তা। এ নিয়ে জনমনে তৈরি হচ্ছে কৌতূহল। এ বিষয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি। তারপরও কয়েক মাস ধরে বেশ জোরে সোরে আলোচনা চলছে তারেক শিগগিরই দেশে ফিরছেন। তবে দলের দায়িত্বশীল কয়েকজন নেতা এবং দেশে বিদেশে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্রের দেয়া তথ্য অনুযায়ী আগামী নভেম্বরের শুরুতেই তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের মাটিতে বরণ করে নিতে তারা প্রস্তুত, কিন্তু তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ, রাজনৈতিক পরিস্থিতি এবং তার ব্যক্তিগত নিরাপত্তা সহ বিভিন্ন দিক জড়িত। তাই কোন সময় তিনি দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি তারেক রহমানের প্রত্যাবর্তন উজ্জ্বল হবে সেটি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু লিগ্যাল সমস্যা ছিল, সেগুলো নিষ্পত্তি হয়েছে, তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে বিশ্বাস করেন তিনি। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। একদিকে অস্থিরতা, অন্যদিকে নির্বাচনী পদ্ধতি নিয়ে চলমান টানাপোড়েনে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে এনসিপি। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। আর এসব দাবিকে নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছে বিএনপি। প্রধান এই 3 রাজনৈতিক শক্তির মধ্যে এই টানাপোড়েনের মধ্যে একটি বড় প্রশ্ন, কোন পথে হাঁটবে সরকার? জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যকার মতভেদ স্পষ্ট। জামায়াত সনদ বাস্তবায়নে গণভোট অথবা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের পক্ষে, অন্যদিকে এনসিপি একটি গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে। এই দুটি পন্থাকে বিএনপি সাংবিধানিক কু হিসেবে দেখছে এবং বলছে নির্বাচিত সরকারই 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি আরো বলছে, জুলাই গণঅভ্যুত্থানে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়নি এবং জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া আইনি ও সাংবিধানিকভাবে অসম্ভব।
এমন পরিস্থিতিতে কিছুটা কঠোর পথে হাঁটতে চলেছে সরকার। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে। এ নিয়ে আগামী সপ্তাহে তারা বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করবে। ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠানো হবে। এরপর আর কোনো মতামত নেওয়া হবে না। তিনি বলেন, সনদ বাস্তবায়নের রূপরেখা আলাদা হবে, সেটি সরকারের কাছে জমা দেবে কমিশন। এটি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে না। দেশের এই বড় তিনটি দলের ভিন্নমুখী অবস্থানের কারণে আসন্ন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই দলগুলো কি নির্বাচনে অংশ নেবে, নাকি রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে? এই সকল বিষয়ে সরকারের পদক্ষেপই মুখ্য মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে কয়েক মাস আগে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। এমতো অবস্থায় ভারত থেকে আসন্ন নির্বাচন বানচাল সহ দেশকে অস্থিতিশীল করতে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের ক্রমাগত নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও দিল্লিতে বসেই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের দেখে নেওয়ার হুমকিও দিয়ে যাচ্ছেন। 24-এর গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতার পক্ষে প্রবাসে থেকেও সামাজিক মাধ্যমে সরব ছিলেন, তাদের মধ্যে অন্যতম ফ্রান্সের প্যারিস শহরে বসবাসরত আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। এবার তাকে টার্গেট করে নেতাকর্মীদের বিশেষ বার্তা দিতে দেখা গেছে শেখ হাসিনাকে। নিজের ফেসবুক ওয়ালে সেই ভিডিও শেয়ার করেছেন পিনাকি ভট্টাচার্য। ওই ভিডিওতে বলতে শোনা যায়, ফ্রান্সে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলছেন, পিনাকি ভট্টাচার্যকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও। জবাবে তারাও বলছেন, জি আপা, আমরা খবর নিয়েছি তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে। ওই ভিডিও প্রসঙ্গে এক পোস্টে পিনাকি লেখেন, হাসিনার মূল সমস্যা কিন্তু আমাকে নিয়ে না, মূল সমস্যা আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে। 2 বার সে আমার নাম নিয়েছে, সাথে সাথে শ্বশুরবাড়ির নামও নিয়েছে। আমার সঙ্গে সমস্যার বিষয়টা বুঝি, কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়ে তার সমস্যার ঘটনাটা বুঝলাম না। আরেক পোস্টে এই ইউটিউবার লেখেন, মুজিবকে যারা জয় বাংলা করেছে তাদের আর স্বাভাবিক জীবনে ফেরা হয় নাই। হাসিনা সম্ভবত আমাকে এককভাবে ধানমন্ডি 32 নম্বর ভাঙার জন্য দায়ী করে। আমি নিজেও গর্বভরে সেটা স্মরণ করি। হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন সে এইটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাবে। সে এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আওয়ামী লীগের পবিত্র আইকনগুলোর উপরে হাত দিলে পরিণতি ভয়াবহ হয়। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।